গত ক্লাসে আমরা দেখেছিলাম পারপেচুয়াল এবং এলসিএম মেথডের অঙ্ক। আজকে দেখব পিরিয়ডিক এবং রিটেল ইনভেন্টরি মেথডের অঙ্ক। প্রবলেম 11 দেখেন, এটা হচ্ছে পিরিয়ডিক পদ্ধতির অঙ্ক। আগে আমি প্রশ্ন পড়ে দিই, তারপর নিয়ম বলে দিচ্ছি। দ্য ড্রাগন কোম্পানি ইউজেস পিরিয়ডিক মেথড ফর ইনভেন্টরি। তো ড্রাগন কোম্পানি পিরিয়ডিক পদ্ধতি ব্যবহার করে। ডিউরিং জুন 2022 দ্য কোম্পানিজ ইনভেন্টরি লেজার শোজ দ্য ফলোইং ইনফরমেশন। তো 2022 সালে ইনভেন্টরি লেজার নিচের তথ্যগুলো দেখাচ্ছে। বিগিনিং ইনভেন্টরি জুন 1 তারিখের কতটুকু কোয়ান্টিটি রয়েছে, পারচেস প্রাইস কত ছিল, তারপরে পারচেস করলেন 4 তারিখে আবার 85 ইউনিট 32 টাকা করে, সেল করলেন সেল রিটার্ন, পারচেস করলেন আবার পারচেস রিটার্ন। তো ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে রিকোয়ার্ড ক্যালকুলেট এন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট অ্যান্ড গ্রস প্রফিট রেট আন্ডার ইচ অফ দ্য ফলোইং মেথড। তো আপনি নিচের পদ্ধতিতে এন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট এবং গ্রস প্রফিট রেট নির্ণয় করবেন। একটা হচ্ছে লিফো পদ্ধতিতে, একটা ফিফো, একটা মুভিং অ্যাভারেজ পদ্ধতি। মুভিং অ্যাভারেজ মানে ওয়েটেড অ্যাভারেজ। তো অ্যাভারেজ পদ্ধতি, এটাকে বিভিন্ন নামে উচ্চারণ করা হয়, মুভিং অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ অথবা অ্যাভারেজ মেথড। অ্যাভারেজ শব্দটা থাকলে বুঝবেন এই পদ্ধতি। তো আমরা যখন পিরিয়ডিক পদ্ধতিতে অঙ্ক করব, আমরা আগে দেখব আমাদের নিকট বিক্রয় করার জন্য কত টাকার ইনভেন্টরি ছিল, সেটা আমরা নির্ণয় করে নিব। যে আমাদের নিকট কতটুকু ইনভেন্টরি ছিল বিক্রয় করার জন্য, এটা সবসময় আপনাকে নির্ণয় করে নিতে হবে যখন আপনি পিরিয়ডিক পদ্ধতি করবেন। পারপেচুয়াল পদ্ধতিতে কিন্তু এটা নির্ণয় করতে হয় না, কিন্তু পিরিয়ডিক পদ্ধতিতে আপনি এটা নির্ণয় করে নেবেন। তো দেখেন, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এটা আমরা নির্ণয় করে নিচ্ছি। বিগিনিং ইনভেন্টরি জুন 1 তারিখে 25 ইউনিট ছিল, প্রতি ইউনিট 30 টাকা করে, তার 750 টাকা। তারপর আমরা পারচেস করলাম 4 তারিখে 85 ইউনিট 32 টাকা করে। মোট কথা আমরা বিক্রয় করার জন্য কত টাকার ইনভেন্টরি ছিল এটা নির্ণয় করব কিভাবে? বিগিনিং ইনভেন্টরির সাথে আমরা পারচেস গুলো যোগ করব। এটাই তো আপনার নিকট ছিল বিক্রয় করার জন্য। যে বিগিনিং ইনভেন্টরি মানে আপনি যদি ইয়ারলি ক্যালকুলেশন করেন, তাহলে গত বছরের যেটা ক্লোজিং সেটাই তো এই বছরের ওপেনিং বা বিগিনিং। আবার যদি মান্থলি করেন, তার মানে গত মাসের যেটা আপনার এন্ডিং, এটাই এই মাসের বিগিনিং। এই বিগিনিং সাথে আপনি নতুন করে যেটা পারচেস করলেন সেটা একত্র হয়ে হবে টোটাল ইনভেন্টরি, যে আপনার নিকট বিক্রয় করার জন্য টোটাল কত টাকার ইনভেন্টরি রয়েছিল। এই জন্য আমরা বিগিনিং ইনভেন্টরির সাথে পারচেস যোগ করছি। এই পারচেসটা হতে হবে নেট পারচেস। নেট পারচেস বলতে বোঝায় আপনার যদি কোনো পারচেস রিটার্ন থাকে সেটা আবার মাইনাস করে নেবেন, কারণ সেটা তো আর আপনার নিকট ছিল না। আপনি ধরেন 100 ইউনিট পারচেস করলেন, 20 ইউনিট রিটার্ন দিয়ে দিলেন, তাহলে আপনার নিকট এখন রয়েছে কতটুকু? 80 ইউনিট। তো আমরা রিটার্ন থাকলে সেটা মাইনাস করে দিব। তো এখানে সিরিয়াল অনুযায়ী ডেট বসাবেন। প্রশ্নে অনেক সময় যদি ডেট সিরিয়ালি দেওয়া না থাকে, আপনি সিরিয়াল করে নেবেন। সাধারণত প্রশ্নে সবসময় সিরিয়ালি ডেটগুলো দেওয়া থাকে। যেমন এখানে 1 তারিখের পর 4 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, সিরিয়ালে। অনেক সময় যদি প্রশ্নে এভাবে থাকে 1 তারিখের পর 10 তারিখ, আবার 5 তারিখ, আবার 12 তারিখ, আবার 7 তারিখ, ওলট পালট থাকলে আপনি সিরিয়ালি ডেটগুলা বসাবেন যখন সমাধান করবেন। কিন্তু প্রশ্নে সবসময় সিরিয়ালি দেওয়া থাকে। তো দেখেন, আমরা 4 তারিখ পারচেস করলাম, এটা বসাবো। আবার পারচেস করলাম 18 তারিখে, পারচেস রিটার্ন করলাম আবার 18 তারিখে। 35 ইউনিট দেখেন আমরা পারচেস করলাম 18 তারিখে, আবার ওই দিনই 5 ইউনিট রিটার্ন করে দিলাম, তাই মাইনাস করলাম রিটার্ন। আবার 28 তারিখ পারচেস করলাম 20 ইউনিট, তার মানে আমাদের নিকট ছিল টোটাল 160 ইউনিট। কত টাকার ইনভেন্টরি? 5210 টাকার ইনভেন্টরি। তো এতটুকু আমরা সবসময় পিরিয়ডিক মেথড করার সময় বের করে নিব। এখন আমরা নির্ণয় করব ইনভেন্টরি অন হ্যান্ড। একটু আগে নির্ণয় করলাম আমাদের নিকট কত টাকার ইনভেন্টরি ছিল। এখন আমরা নির্ণয় করব আমাদের নিকট কতটুকু ইনভেন্টরি রয়েছে। কেন এটা নির্ণয় করছি? ওই যে আপনাকে নির্ণয় করতে বললো এন্ডিং ইনভেন্টরি।
যে এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করেন, যে আপনার নিকট কতটুকু ইনভেন্টরি রয়েছে। এই এন্ডিং ইনভেন্টরি যে নির্ণয় করবেন সেটা হচ্ছে টাকাতে। আপনাকে ফলাফলে যে বললো এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করেন, এটা হচ্ছে আপনার নিকট কত টাকার ইনভেন্টরি রয়েছে সেটা। তো আমরা আগে কোয়ান্টিটি নির্ণয় করি, যে আমার নিকট কতটুকু ইনভেন্টরি ছিল। ধরেন আপনার নিকট 10 ইউনিট ইনভেন্টরি ছিল, প্রতি ইউনিটের মূল্য যদি হয় 2 টাকা, তার মানে 20 টাকার ইনভেন্টরি ছিল। তো আপনি আগে কোয়ান্টিটি নির্ণয় করবেন কত ইউনিট ছিল, সেটাকে পরে টাকাতে কনভার্ট করবেন। অনেক সময় প্রশ্নে এই ইনফরমেশনটা দেওয়া থাকে যে ইনভেন্টরি অন হ্যান্ড, তাহলে আর আপনাকে এটা ক্যালকুলেশন করতে হবে না। আর যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে ক্যালকুলেশন করে নেবেন। অনেক সময় প্রশ্নে বলা থাকে যে আপনার নিকট 50 ইউনিট ইনভেন্টরি রয়েছে, এন্ডিং ইনভেন্টরি, তাহলে আর আপনাকে এটা ক্যালকুলেশন না করলেও হয়। যদি প্রশ্নে বলা না থাকে তাহলে এভাবে ক্যালকুলেশন করে নেবেন। এই প্রশ্নে বলা নাই তাই আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি। তো দেখেন আমাদের নিকট ছিল 160 ইউনিট, ওই যে আরেকটু আগে যে আমরা নির্ণয় করলাম, বিক্রয় করার জন্য ছিল 160 ইউনিট। এখন এখান থেকে যদি আমরা সেলটা মাইনাস করি তাহলে আমরা পাবো আমাদের নিকট কতটুকু রয়েছে। ধরেন আপনার কাছে ছিল 160 টাকা, আপনি খরচ করে ফেললেন 60 টাকা, আর রয়েছে অবশিষ্ট কত টাকা, 100 টাকা। তার মানে আমরা টোটাল ইনভেন্টরি থেকে যদি আমরা সেলসটাকে মাইনাস করি তাহলে পাবো এন্ডিং ইনভেন্টরি, আমাদের নিকট কতটুকু ইনভেন্টরি রয়েছে। তো আমরা এই কাজটাই করব এখন। তো এই জন্য একটু আগে আমরা নির্ণয় করে নিলাম আমাদের নিকট 160 ইউনিট ইনভেন্টরি ছিল, আর আমরা সেল করলাম কতটুকু, প্রশ্নে দেওয়া রয়েছে দেখেন। 10 তারিখে সেল করলেন 70 ইউনিট, এখান থেকে আবার রিটার্ন দিলেন 10 ইউনিট, তার মানে অবশিষ্ট রয়েছে 60 ইউনিট। 25 তারিখ আবার সেল করলেন 50 ইউনিট। তো দেখেন ওখানে নেট সেল কতটুকু, আপনি 70 ইউনিট সেল করে আবার 10 ইউনিট রিটার্ন চলে আসলো, তার মানে ওখানে নেট সেল 60 ইউনিট। আবার পরবর্তীতে সেল করলেন 50 ইউনিট, তার মানে আপনার নেট সেল হচ্ছে 110 ইউনিট। তো দেখেন আমাদের নিকট ছিল 160 ইউনিট ইনভেন্টরি, আর আমরা সেল করলাম 110 ইউনিট, তার মানে অবশিষ্ট রয়েছে 50 ইউনিট। এটি হচ্ছে আমাদের ইনভেন্টরি অন হ্যান্ড অথবা এন্ডিং ইনভেন্টরি, যে 50 ইউনিট। এখন প্রশ্নে যে আপনাকে এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করতে বললো এটা হচ্ছে টাকাতে, আর আমরা এখন যেটা বের করলাম এটা হচ্ছে কোয়ান্টিটিতে, ইউনিটে, এটাকে কোয়ান্টিটি থেকে আমরা টাকাতে কনভার্ট করে দিব। তো আপনাকে বলা রয়েছে লিফো, ফিফো আর মুভিং এভারেজ এই 3টা পদ্ধতি নির্ণয় করেন। তো আমরা প্রথমে লিফো পদ্ধতি নির্ণয় করছি। তো লিফো পদ্ধতিতে করা হয় যেটা আপনি লাস্টে পারচেস করলেন সেটাকে সবার আগে সেল করা হয়। তার মানে আপনার নিকট যেই ইনভেন্টরিগুলো অবশেষে রয়েছে সেটা প্রথম দিকের ইনভেন্টরি রয়েছে। কারণ ধরেন আপনি জানুয়ারিতে কিছু পারচেস করলেন, ফেব্রুয়ারিতে, মার্চ মাসে, ধরেন এরকম বিভিন্ন মাসে পারচেস করলেন। এখন আপনি যদি লিফো পদ্ধতি ফলো করেন, তার মানে আপনি মার্চ মাসে যেটা পারচেস করলেন সেটা আগে সেল করবেন। তাহলে আপনার নিকট মালামাল থাকবে জানুয়ারি মাসের প্রথম দিকের। যেমন এখানে বিভিন্ন ডেটের দেখেন পারচেস রয়েছে, জুন 1 রয়েছে, 4, 18, 28। এখন আপনি যদি লিফো ফলো করেন, তার মানে আপনি সবার শেষে যেটা পারচেস করলেন জুন 28 তারিখে, এটাই তো সবার আগে সেল করবেন। তখন আপনার নিকট যে ইনভেন্টরি থাকবে সেটা সবার আগের তারিখেরটা অবশিষ্ট থাকবে, যেমন জুন 1 তারিখেরটা। তাই আমরা করব কি দেখেন, আমাদের হাতে রয়েছে 50 ইউনিট। এখন আমরা যখন লিফো ফলো করি শেষের সবগুলো আমরা বিক্রি করলাম, আমাদের নিকট যে 50 ইউনিট ইনভেন্টরি রয়েছে এটা হচ্ছে প্রথম দিকের 50 ইউনিট। এই জন্য আমরা জুন মাসের 1 তারিখ থেকে আগে ব্যালেন্স দিব। জুন মাসের 1 তারিখে রয়েছে 25 ইউনিট, প্রতি ইউনিটের মূল্য 30 টাকা। তাই দেখেন আমরা এইভাবে বসালাম 25 ইউনিট, প্রতি ইউনিটের মূল্য 30 টাকা, 750 টাকা। আমাদের নিকট তো রয়েছে টোটাল 50, তো 1 তারিখের মালামাল রয়েছে 25 ইউনিট, আরও তো 25 ইউনিট অবশিষ্ট রয়েছে, সেটা আমরা পরবর্তী ডেট থেকে নিব। তার পরবর্তী ডেট থেকে দেখেন রয়েছে 85 ইউনিট, এখান থেকে নিব আমরা বাকি 25 ইউনিট, প্রতি ইউনিট 32 টাকা করে, টোটাল হচ্ছে এখানে 800 টাকা। তার মানে আমাদের নিকট 750 আর 800 যোগ করলে পাই 1550 টাকার ইনভেন্টরি।
তার মানে লিফো পদ্ধতিতে এই প্রতিষ্ঠানের নিকট 1550 টাকার ইনভেন্টরি রয়েছে। আবার ফিফো পদ্ধতিতে আমরা করি কি, প্রথমে যেটা পারচেস করলাম সেটাই সবার আগে সেল করি। তাহলে আমাদের নিকট যে 50 ইউনিট ইনভেন্টরি রয়েছে সেটা থাকবে সবার শেষের ইনভেন্টরি, কারণ প্রথম ইনভেন্টরি গুলোতে আমরা আগে সেল করে দিই। তাই দেখেন একদম শেষের ডেট থেকে আমরা নিব। এই যে শেষের ডেটের হচ্ছে 28 তারিখ, এখান থেকে নিলাম 20 ইউনিট, কারণ এখানে রয়েছে 20 ইউনিট 36 টাকা মালামাল। তো আমরা নিলাম 20 ইউনিট 36 টাকা করে। আমাদের নিকট রয়েছে তো টোটাল 50, তো 20 ইউনিট রয়েছে শেষ ডেটের, তার আগের ডেট থেকে নিব বাকি 30। তো দেখেন আগের ডেট থেকে 35 ইউনিট পারচেস করেছিলেন, রিটার্ন দিয়েছিলেন 5 ইউনিট, তার মানে নেট কতটুকু, 30 ইউনিট। তো আমরা এখান থেকে 30 ইউনিট নিব। তা দেখেন এখান থেকে আমরা নিলাম 30 ইউনিট 34 টাকা করে। তাহলে আমাদের নিকট টোটাল রয়েছে 1740 টাকার ইনভেন্টরি। এখন অ্যাভারেজ পদ্ধতিতে আমরা করি কি, একটা অ্যাভারেজ কস্ট নির্ণয় করে নিই। তো অ্যাভারেজ কস্ট কিভাবে নির্ণয় করবেন? আমাদের নিকট ছিল 5210 টাকার ইনভেন্টরি। এই টোটাল কস্টকে টোটাল ইউনিট দ্বারা ভাগ করেন। আমাদের ছিল 160 ইউনিট। টোটাল কস্টকে যদি টোটাল ইউনিট দ্বারা ভাগ করেন আমরা পাবো পার ইউনিট কস্ট। তাহলে দেখেন 5210কে যদি আমরা 160 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 32 টাকা 56 পয়সা। তার মানে প্রতি ইউনিটের কস্ট হচ্ছে 32 টাকা 56 পয়সা। তখন আমাদের নিকট রয়েছে 50 ইউনিট, তো 50 ইউনিটকে যদি 32 টাকা 56 পয়সা দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 1628 টাকা। তার মানে এভারেজ পদ্ধতিতে আমাদের নিকট রয়েছে 1628 টাকার ইনভেন্টরি। আপনি কি বুঝতে পারতেছেন? যে কোনো একজন বলেন। জি ভাইয়া, বুঝতে পারতেছি। তারপরে দেখেন বিতে বলা রয়েছে আপনাকে নির্ণয় করতে কস্ট অফ গুডস সোল্ড। তো আমরা কস্ট অফ গুডস সোল্ড কিভাবে নির্ণয় করব? আমাদের নিকট ছিল 5210 টাকার ইনভেন্টরি, আর এখন আমাদের নিকট রয়েছে লিফো পদ্ধতিতে 1550 টাকার ইনভেন্টরি। তার মানে বাকিটুকু আপনি সেল করে ফেললেন। ধরেন আপনার কাছে ছিল 2000 টাকা, আর এখন আপনার কাছে ধরেন 2000 টাকার ইনভেন্টরি ছিল, এখন আপনার নিকট রয়েছে 500 টাকার ইনভেন্টরি। তার মানে বাকি 1500 টাকার ইনভেন্টরি আপনি সেল করে ফেললেন। তো আমরা এই কাজটা করব যে দুই ব্যালেন্সের ডিফারেন্সটা নিব, আগে কত ছিল আর এখন কত রয়েছে সেটা নিব। তো আমরা এই জন্য আগে এটা নির্ণয় করলাম যে আমাদের নিকট কত টাকা ইনভেন্টরি রয়েছে। তো আমাদের নিকট ছিল 5210 টাকার ইনভেন্টরি, আর এখন আমাদের নিকট লিফো পদ্ধতিতে রয়েছে 1550 টাকার ইনভেন্টরি। তো বাকিটুকু আমরা সেল করে ফেললাম। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এটা তো সেল হওয়ার কথা, কস্ট অফ গুডস সোল্ড কেন? কস্ট অফ গুডস সোল্ড বলতে বোঝায় যতটুকু সেল করলেন তার খরচ কত ছিল। তো কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আপনি যা বিক্রি করলেন তার খরচ কত ছিল। তো এখানে দেখেন আমরা তো সব এখানে ক্রয় মূল্য বসালাম, খরচটা বসালাম। এখানে তো কোনোটা সেলিং প্রাইস না, এগুলো সব পারচেস মূল্য।
তাই এটাকে কস্ট অফ গুডস সোল্ড বলা হয়, যে আমরা যা সেল করলাম তার ক্রয় মূল্য বা খরচ কতটুকু। তো আপনি এভাবে মনে রাখবেন, আপনার নিকট কতটুকু ছিল আর এখন কতটুকু রয়েছে, এই ডিফারেন্সটা আপনি সেল করে ফেললেন। কারণ আপনার নিকট তো 2,000 টাকা ইনভেন্টরি ছিল, এখন তো 2,000 টাকাই থাকার কথা, এখন আছে 500 টাকা ইনভেন্টরি। তার মানে বাকি 1,500 টাকা ইনভেন্টরি সেল করে ফেললেন। তো এই জন্য আমরা ওইটার ডিফারেন্সটা নিলাম। দেখেন আমাদের নিকট ছিল 5,210 টাকা ইনভেন্টরি। আমরা লিফো পদ্ধতিতে এখন রয়েছে 1,550 টাকা, তাই এখানে বসালাম। ফিফো পদ্ধতিতে 740 টাকা বসালাম, আর অ্যাভারেজ পদ্ধতিতে 1,628 টাকা। তার মানে আমরা পেলাম কস্ট অফ গুডস সোল্ড লিফো পদ্ধতিতে 360 টাকা, ফিফোতে 3470, আর অ্যাভারেজে 3582 টাকা। তারপরে বললো আপনি গ্রস প্রফিট বের করেন। তো গ্রস প্রফিট আমরা কিভাবে নির্ণয় করি? সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করি, তাহলে পাই গ্রস প্রফিট। তো দেখেন আমরা সেলস বের করিনি, এখানে প্রশ্নে দেওয়া রয়েছে সেল করেছিলেন 70 ইউনিট 45 টাকা করে, আবার রিটার্ন চলে আসলো 10 ইউনিট। তার মানে আপনার নেট সেল কত এখানে? 60 ইউনিট। 70 ইউনিট সেল করে 10 ইউনিট রিটার্ন চলে আসলো, তার মানে নেট সেল 60 ইউনিট। এই 60 পূরণ 45, তাহলে পাবেন এখানে সেল কতটুকু। আবার দেখেন আবার সেল রয়েছে 50 ইউনিট সেল করলেন 42 টাকা 50 পয়সা করে, তাহলে 50 পূরণ 42 টাকা 50 পয়সা, তাহলে আমরা পাবো টোটাল সেল। এই দুইটাকে যদি যোগ করি তাহলে আমরা টোটাল সেল পাবো। এখানে হচ্ছে 60 ইউনিট 45 টাকা করে, 50 ইউনিট 42 টাকা 50 পয়সা করে। তো এইভাবে দেখেন আমরা সেল নির্ণয় করলাম। এই যে 70 ইউনিট 45 টাকা করে, এর মধ্যে 10 ইউনিট রিটার্ন চলে গেল, তার মানে 60 ইউনিট অবশিষ্ট রয়েছে 45 টাকা করে। আবার 50 ইউনিট পারচেস করলাম 42 টাকা 50 পয়সা করে, তার মানে আমাদের নেট সেল হচ্ছে 4,825 টাকা। তো এখান থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করবো, যে কস্ট অফ গুডস সোল্ড আরেকটু আগে আমরা ক্যালকুলেশন করে নিলাম বি রিকোয়ারমেন্টে। তো এটা মাইনাস করার পর পেলাম গ্রস প্রফিট। লিফো পদ্ধতিতে 1165, ফিফো পদ্ধতিতে 1355, এভারেজ পদ্ধতিতে 1243। টিতে নির্ণয় করতে বললো গ্রস প্রফিট রেট। তো গ্রস প্রফিট রেট আমরা কিভাবে নির্ণয় করি? আমরা যদি গ্রস প্রফিটকে নেট সেলস দ্বারা ভাগ করি, এটি হচ্ছে গ্রস প্রফিট রেট। গ্রস প্রফিট রেট বলতে বোঝায় আপনি কত পার্সেন্ট প্রফিট করলেন, আপনি যে বিক্রয় করলেন বিক্রয়ের কত পার্সেন্ট প্রফিট করলেন। ধরেন আপনি 100 টাকা বিক্রি করে 10 টাকা প্রফিট করলেন, তার মানে আপনার গ্রস প্রফিট রেট হচ্ছে 10%। আপনি বিক্রয় করে কত পার্সেন্ট প্রফিট অর্জন করলেন, এটা সূত্র হচ্ছে গ্রস প্রফিটকে নেট সেলস দ্বারা ভাগ করবেন। তো আমরা একটু আগে গ্রস প্রফিট নির্ণয় করলাম, লিফোতে 1165, ফিফোতে 1355, এগুলো বসালাম। আর নেট সেল তো আমরা নির্ণয় করলাম 4,825 টাকা। তো দেখেন এটা দ্বারা ভাগ করলাম, তাহলে হচ্ছে 0.24। ফিফোতে হচ্ছে 0.28, এভারেজ পদ্ধতি 0.26। এটা আপনি শতকরা তো প্রকাশ করতে পারেন, দশমিকও রাখতে পারেন। এটাকে যদি 100 দ্বারা গুণ করেন তাহলে শতকরা প্রকাশ হবে, তাহলে লিখতে পারেন গ্রস প্রফিটের 24%, ফিফোতে 28%, এভারেজে 26%। আর যদি আপনি পার্সেন্টেজে প্রকাশ না করেন তাহলে দশমিকে রাখতে পারেন, যে কোনো একটা রাখলে হয়। তো অঙ্কটা দেখবেন ইম্পর্টেন্ট। প্রবলেম 12 দেখেন, এটা এভারেজ পদ্ধতি, এটা সেপ্টেম্বর 23-এ এসেছিল, একটু কনসেপচুয়াল। XYZ Limited buys and sells finished goods after carrying out some operations। তো তারা পারচেস করে এবং সেল করে কিছু ফিনিশ গুডস, এগুলাকে কিছু ধরেন সেটাতে কিছু কাজ করার পরে সেটা আবার তারা সেল করে, মানে ধরেন পারচেস করে সেটাতে আবার কিছু তারা তাদের মতো মডিফাই করে করে তারপরে সেটাকে সেল করে। দে বিগান দ্য ইয়ার উইথ 3,000 ইউনিটস ভ্যালুড @3 পার ইউনিট। তো তাদের বছর শুরু হয়েছিল 3,000 ইউনিট নিয়ে, যেটা প্রতিটার মূল্য 3 টাকা। তার মানে এটা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি দেওয়া রয়েছে 3,000 ইউনিট।
ডিউরিং দ্য ইয়ার দে সোল্ড 25,000 ইউনিটস ফর অ্যান অ্যাভারেজ সেল প্রাইস অফ টাকা 10 পার ইউনিট। তো এই বছর তারা 25,000 ইউনিট বিক্রয় করলো, গড়ে প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 10 টাকা। পারচেস ওয়ার অ্যাজ ফলোস, নিচে পারচেসগুলো দেওয়া রয়েছে, 4,000 ইউনিট 5 টাকা করে, 16,000 ইউনিট 6 টাকা করে, এভাবে দেওয়া রয়েছে। দ্য কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট অফ দ্য ইউনিট ইজ টাকা 8, বর্তমান রিপ্লেসমেন্ট কস্ট হচ্ছে 8 টাকা। তো রিপ্লেসমেন্ট কস্ট মানে আপনি যদি এখন ইনভেন্টরিটা পারচেস করেন, প্রতি ইউনিট 8 টাকা করে লাগবে। তার মানে আপনি পারচেস করলে 8 টাকা করে পাবেন, অথবা যদি কেউ সেল করে 8 টাকা করে সেল করবে। এটা হচ্ছে বর্তমান মার্কেট ভ্যালু আর কি। দ্য কোম্পানিজ ট্যাক্সেশন ম্যানেজার অ্যাডভাইস দ্যাট দেয়ার মে বি সিগনিফিকেন্ট ট্যাক্স অ্যাডভান্টেজ অফ পারচেজিং অ্যাট ইয়ার ইন্ট অ্যাট দিস প্রাইস, as the company uses the LIFO method and has got the acceptance of the tax authorities for consistently using this method to its assessment। বলা রয়েছে এই প্রতিষ্ঠানের ট্যাক্স যে ম্যানেজার রয়েছে, ট্যাক্সেশন যে ম্যানেজার, সে পরামর্শ দিল তারা যদি বছরের শেষ দিকে কিছু ইনভেন্টরি পারচেস করে, তাহলে তারা ট্যাক্সের ক্ষেত্রে বেনিফিট পাবে, মানে তাদের কিছু ট্যাক্স কম দিতে হবে। যে তারা যদি বছরের শেষ দিকে ইনভেন্টরি কিছু পারচেস করে, তাহলে তাদের ট্যাক্স কিছু কম দিতে হবে, যেহেতু তারা লিফো পদ্ধতি ফলো করে। তো কেন তারা ইনভেন্টরি পারচেস করলে ট্যাক্স কম দিতে হবে? কারণ আমরা জানি আপনি প্রফিটের উপরই তো ট্যাক্স দিতে হয়। আপনি যত খরচ বাড়াবেন আপনার প্রফিট তো তত কমবে। আপনি খরচ বাড়লে প্রফিট কমবে, তো প্রফিট কমলে ট্যাক্সের পরিমাণও কমবে। এখন আপনি যদি ইনভেন্টরি আরও পারচেস করেন বেশি, তো আপনার খরচ তো বাড়বে, প্রফিট কমে যাবে। ধরেন আপনি 1,000 টাকার ইনভেন্টরি পারচেস করলেন, তাহলে তো খরচ হলো 1,000 টাকা। আপনি যদি 2,000 টাকার ইনভেন্টরি পারচেস করেন, তাহলে আপনার খরচ হবে 2,000 টাকা, তার মানে আপনার প্রফিট ওই 2,000 টাকা কমে যাবে। আপনি 1,000 টাকা যদি পারচেস করেন, প্রফিট 1,000 টাকা কমবে, যেহেতু খরচ 1,000 টাকা বাড়বে। আপনি 2,000 টাকার ইনভেন্টরি পারচেস করলে খরচও তো 2,000 টাকা হবে, প্রফিটও তো 2,000 টাকা কমে যাবে। তো প্রফিট কম মানে ট্যাক্সের পরিমাণও কমে যাওয়া। তো এইটাই বললো ট্যাক্স ম্যানেজার, যদি আমরা বছরের শেষ দিকে আমরা যদি আরো পারচেস করি ইনভেন্টরি, আমাদের ট্যাক্সের পরিমাণ কমবে। দ্য কোম্পানি ট্যাক্স রেট ইজ 40%, কোম্পানি ট্যাক্স রেট হচ্ছে 40%। bearing in mind that the warehouse space is limited to 10,000 ইউনিট। মনে রাখবেন যে এই প্রতিষ্ঠানের মানে ধারণ ক্ষমতা, ওয়ার হাউসে যে তারা ইনভেন্টরি রাখে সেটা ধারণ ক্ষমতা হচ্ছে 10,000 ইউনিট, এর বেশি রাখা যায় না। ওয়ার্ক আউট দ্য ট্যাক্স অ্যাডভান্টেজ and the cost of year in purchasing under this situation given that the operating expense for the year 8 টাকা 37,000। তো অপারেটিং এক্সপেন্স হবে 37,000 টাকা। তা আপনাকে বলা হয়েছে এতে ক্যালকুলেট দ্য নেট প্রফিট উইদাউট ইয়ার ইন পারচেস। বিতে বলা হয়েছে ক্যালকুলেট দ্য নেট প্রফিট উইথ ইয়ার ইন পারচেস। সিতে বলা হয়েছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স সেভিং। এতে বলা হয়েছে আপনি যদি বছরের শেষে আর কোনো ইনভেন্টরি পারচেস না করেন, তাহলে প্রফিট কত হবে, নেট প্রফিট। ধরেন আপনি আর অতিরিক্ত কোনো পারচেস করবেন না, ওই ট্যাক্স ম্যানেজার যেটা বললো যে আরো পারচেস করলে ট্যাক্স কমবে, আপনি ধরেন এই পরামর্শটা নিলেন না। আপনি যদি আর ইনভেন্টরি পারচেস না করেন, নেট প্রফিট কত হবে? বিতে বলা রয়েছে আপনি যদি আরো ইনভেন্টরি পারচেস করেন, নেট প্রফিট কত হবে, ওই ট্যাক্স ম্যানেজারের পরামর্শটা যদি গ্রহণ করেন, আরো যদি ইনভেন্টরি পারচেস করেন, নেট প্রফিট কত হবে। সিতে বলা রয়েছে আপনার ট্যাক্সের বেনিফিট কত হবে, কতটুকু ট্যাক্স সেভ হবে। তিনটা। স্যার, এখানে একটা বলেন। প্রশ্ন ছিল। বলেন। আমার ইয়ার এন্ড পার্সেসটা কত হবে? এই লেখায় তো কোনো কিছু লেখা না, নাই। এটা প্রশ্নে বলে নাই, বাট সেটা আপনাকে বুঝতে হবে কতটুকু পারচেস করতে হবে। হ্যাঁ, আমার ওয়্যার হাউস স্পেস যেটা আছে ওইটাই, হুম। যেটা আমার এন্ডিং ইনভেন্টরি থাকবে 4,000। এরপরের বাকিটা আমি পার্চেস করবো 6,000, এই হ্যাঁ ধরনের সেরাম, কিছু। হ্যাঁ হ্যাঁ ওই ধরনেরই, যখন ক্যালকুলেশন করবো দেখবেন ওই টাইপেরই। তো দেখেন আমরা বের করি নেট প্রফিট। তো নেট প্রফিট কিভাবে বের করি আমরা? সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করি, তাহলে পাই গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স মাইনাস করি, তাহলে পাই প্রফিট বিফোর ট্যাক্স, তারপরে ট্যাক্স মাইনাস করলে নেট প্রফিট। তো আমরা এইভাবে অঙ্ক করব। তো দেখেন সেলস রেভিনিউ কতটুকু সেল করলেন, এখানে প্রশ্নে বলা রয়েছে সেল করলেন 25,000 ইউনিট। তো 25,000 ইউনিট, প্রতি ইউনিট 10 টাকা করে।
এই যে বলা রয়েছে এভারেজ সেল প্রাইস হচ্ছে 10 টাকা। তো আমরা বসালাম, তার মানে আমাদের টোটাল সেল কত? 2,50,000 টাকা। তো এখন আমরা কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করব। তো কস্ট অফ গুডস সোল্ড যে নির্ণয় করব, এখানে আপনি আগে লক্ষ্য করবেন এখানে প্রশ্নের নির্দিষ্ট কোনো পদ্ধতির কথা বলা রয়েছে কিনা, তাহলে ওই পদ্ধতি নির্ণয় করবেন। আর যদি কোনো পদ্ধতি বলা না থাকে, আপনি যে পদ্ধতিটা এটার জন্য বেশি উপযুক্ত সেই পদ্ধতিটা ব্যবহার করবেন। এখানে বলাই রয়েছে এই কোম্পানি ব্যবহার করে লিফো পদ্ধতি। তো আমরা লিফো পদ্ধতিতে আমরা নির্ণয় করব এন্ডিং ইনভেন্টরি। তো লিফো পদ্ধতিতে করা হয় কি, লাস্টে যেটা পারচেস করলেন সেটাই তো সবার আগে সেল করা হয়। লিফো মানে তো লাস্ট ইন ফার্স্ট আউট। তো এখন আপনার নিকট রয়েছে কতটুকু ইনভেন্টরি? দেখেন, আপনি 3,000 ইউনিট ছিল আপনার বিগিনিং ইনভেন্টরি। নতুন করে পারচেস করলেন কতটুকু? 16,000, আর 4,000 হচ্ছে 20,000, আর এখানে 6,000, 26,000। আর আগের ছিল এন্ডিং বিগিনিং ইনভেন্টরি ছিল 3,000, তার মানে আপনার নিকট ছিল 29,000 ইউনিট। বিগিনিং ছিল 3,000। ওই যে আরেকটা আগেরটার মতো আমরা এভাবে নির্ণয় করে নিচ্ছি কতটুকু ছিল। এখানে যেমন নির্ণয় করে নিলাম 160 ইউনিট ছিল, বিগিনিং এর সাথে পারচেসগুলো যোগ করলাম। তো এখানে আমাদের বিগিনিং হচ্ছে 3,000 ইউনিট, পারচেস করলাম 4,000, আর 16,000 হচ্ছে 20,000, আর 6,000 26,000, তার টোটাল হচ্ছে 29,000। তারপর আমরা কি নির্ণয় করেছিলাম? ইনভেন্টরি অন হ্যান্ড, আমাদের নিকট কতটুকু ইনভেন্টরি রয়েছে। তো এখানে আমরা এটা নির্ণয় করতে হবে, কারণ অ্যাভারেজ পদ্ধতিতে আমরা এগুলো নির্ণয় করতে হয়। তো আমরা বিক্রয় করলাম 25,000 ইউনিট, তার মানে ছিল 29,000 ইউনিট, বিক্রয় করলাম 25,000 ইউনিট, আর অবশিষ্ট রয়েছে 4,000 ইউনিট। তার মানে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 4,000 ইউনিট। তো দেখেন, এখানে আর কি আমরা এভাবে দেখালাম। এটা আপনি চাইলে ওয়ার্কিং এ ক্যালকুলেশন করে এনে এখানে বসাতে পারেন। তো এখানে আমরা ডিটেলসটা দেখালাম কিভাবে বের করলাম এই কস্ট অফ গুডস সোল্ড। আপনি চাইলে এতটুকু ওয়ার্কিং করে এনে বসাইতে পারেন। তো এই যে আমাদের 3,000 ইউনিট ছিল বিগিনিং, প্রতি ইউনিট 3 টাকা করে। পারচেস করলাম 4,000 ইউনিট 5 টাকা করে, 16,000 ইউনিট 6 টাকা করে, আবার 6,000 ইউনিট 7 টাকা করে। তার মানে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল 1,67,000 টাকা। আগের অঙ্কের মতোই বের করলাম। এই যে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এইভাবে নির্ণয় করলাম। এখন এখান থেকে আমরা মাইনাস করবো এন্ডিং ইনভেন্টরি, তাহলেই তো পাবো কস্ট অফ গুডস সোল্ড। যে আপনার নিকট ছিল 1,67,000 টাকার ইনভেন্টরি, এখন কতটুকু আছে সেটা মাইনাস করলেই তো বাকিটুকু আপনি সেল করে ফেললেন, এটাই তো কস্ট অফ গুডস সোল্ড। তো আমাদের নিকট আছে, আর আমরা হিসাব করে দেখলাম 4,000 ইউনিট। তো লিফো মানে লাস্টের গুলো আগে সেল করলেন, তার মানে থাকবে 4,000 ইউনিট প্রথম দিকের যে ইনভেন্টরি সেগুলো। তার মানে একদম বিগিনিং ইনভেন্টরি রয়েছিল 3,000 ইউনিট, তো সেটা বসালাম। আরো 1,000 ইউনিট পরের ডেটের থাকবে, কারণ টোটাল তো ছিল 4,000 ইউনিট। তো পরের ডেটের কত? এই যে এখানে 4,000 থেকে 1,000 ইউনিট নিব 5 টাকা করে প্রতি ইউনিট। তো এই যে আমরা বসালাম 1,000 5 টাকা করে, 5,000 টাকা। তার মানে আমাদের কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে এই 1,67,000 থেকে আমরা 9,000 আর 5,000, 14,000 মাইনাস করবো, তাহলে পেলাম 1,53,000 টাকা। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তো এখন সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে পেলাম গ্রস প্রফিট 97,000 টাকা। অপারেটিং এক্সপেন্স প্রশ্নে দেওয়া রয়েছে 37,000 টাকা, তো এটা মাইনাস করে আমরা পেলাম প্রফিট বিফোর ট্যাক্স। তার ট্যাক্সের রেট প্রশ্নে বলা রয়েছে 40%। তো 60,000-এর 40% হচ্ছে 24,000 টাকা, তো মাইনাস করে আমরা পেলাম নেট প্রফিট 36,000 টাকা। তো এটি হচ্ছে এই রিকোয়ারমেন্টের অ্যান্সার। বি রিকোয়ারমেন্টে বলা রয়েছে আপনি যদি বছর শেষে পারচেস করেন তাহলে নেট প্রফিট কত হবে। তো এখন আমরা প্রথম অংশ একই রকম, সেলস রেভিনিউ হচ্ছে ওই যে 2,50,000 টাকা, 25,000 ইউনিট পর্যন্ত 2,50,000 টাকা। এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব। তো বিগিনিং ইনভেন্টরি 3,000, ওই যে 4,000 ইউনিট পারচেস করলাম 16,000, তারপরে 6,000। এখন আর কতটুকু পারচেস করতে হবে সেটা আপনি কিভাবে নির্ণয় করবেন? দেখেন, আমাদের নিকট এন্ডিং ইনভেন্টরি রয়েছিল 4,000 ইউনিট।
আপনার প্রশ্নে বলা রয়েছে আপনার স্পেস লিমিট রয়েছে 10,000 ইউনিট। আপনার গোডাউনে 10,000 ইউনিট পর্যন্ত আপনি মালামাল রাখতে পারবেন। আপনার নিকট এন্ডিং ইনভেন্টরি রয়েছে 4,000, ওই যে আমরা হিসাব করে দেখলাম আমাদের এন্ডিং ইনভেন্টরি রয়েছে 4,000, ওই যে 29,000 থেকে 25,000 মাইনাস করে 4,000। তার মানে আপনি আরও 6,000 ইউনিট পারচেস করতে পারবেন, কারণ আপনার গোডাউনেতে 10,000 ইউনিট রাখার স্পেস রয়েছে, জায়গা রয়েছে। আপনার হাতে রয়েছে 4,000, আরও 6,000 পারচেস করতে পারবেন। তাই আমরা এখানে নতুন করে আরও 6,000 পারচেস করলাম। এর বেশি আর পারচেস করতে পারবেন না, কারণ 10,000-এর বেশি তো রাখার জায়গা নেই। কত টাকা করে পারচেস করবেন, ওই যে প্রশ্নে বলা রয়েছে রিপ্লেসমেন্ট কষ্ট হচ্ছে 8 টাকা, মানে আপনি এখন যদি পারচেস করেন 8 টাকা করে লাগবে। তো আমরা পেলাম টোটাল পারচেস, তো বিগিনিং এর সাথে যোগ করে পেলাম কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল 2,15,000 টাকা। এখন এখান থেকে আমরা এন্ডিং ইনভেন্টরি মাইনাস করব। তো এখন আপনার নিকট এন্ডিং ইনভেন্টরি রয়েছে 10,000 ইউনিট, যেহেতু এই যে আগের চার নতুন করে 6,000 পারচেস করেন, টোটাল 10,000। তো লিফো মানে লাস্টের গুলাকে সেল করলেন, প্রথম দিকে 10,000 থাকবে। তো দেখেন বিগিনিং ইনভেন্টরি 3,000, তারপরে ডেটে রয়েছে 4,000, সেটা বসালাম, হলো 7,000, আরো 3,000 তারপরের ডেট থেকে, 6 টাকা করে। তার মানে আমাদের হচ্ছে এখন কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 1,68,000 টাকা। তো আমরা রেভিনিউ থেকে মাইনাস করে পেলাম 82,000 টাকা গ্রস প্রফিট। এখান থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করে পেলাম প্রফিট বিফোর ট্যাক্স 45,000। তো এখান থেকে 40% ট্যাক্স মাইনাস করে পেলাম নেট প্রফিট 27,000 টাকা। এটা হচ্ছে বি রিকোয়ারমেন্টের অ্যান্সার। এখন আপনাকে বললো সিতে যে আপনি ট্যাক্স সেভ হবে কত টাকা, কত টাকা ট্যাক্স সেভ করতে পারবেন। তাহলে দেখেন আমরা ট্যাক্স সেভ করতে পারবো কতটুকু। আপনি যদি বছর শেষে পারচেস না করেন, আপনার ট্যাক্স দিতে হবে 24,000 টাকা, এই যে ট্যাক্স। আর আপনি যদি বছর শেষে পারচেস করেন, আপনাকে ট্যাক্স দিতে হবে 18,000 টাকা। তার মানে দেখেন ট্যাক্স কম দিতে হয়। আপনি যদি বছর শেষ দিকে পারচেস করেন, আপনাকে ট্যাক্স কম দিতে হয়, কারণ ওই যে আপনার খরচ বাড়লো, খরচ বাড়লে প্রফিট কমে যায়, প্রফিট কমলে ট্যাক্স কমে। তো কত টাকা সেভ হলো আপনার, 6,000 টাকা সেভ হয়। এটা হচ্ছে অ্যান্সার, যে আপনি যদি বছরের শেষ দিকে পারচেস করেন, আপনার ট্যাক্স সেভ হয় 6,000 টাকা। তার মানে বছর শেষে পারচেস করাটাই এখন কোম্পানির জন্য বেশি বেনিফিট হবে। কারণ তাহলে 6,000 টাকা সেভ হওয়া মানে কি, আপনি ইনভেন্টরি 6,000 টাকা মানে কস্ট কমে যাওয়া হিসাবে, তো সেটা আপনার জন্য একটা বেনিফিট। আপনি যদি এখন দেখেন এই 6,000 ইউনিট যদি এখন 48,000 টাকা দিয়ে পারচেস করেন, 6,000 ইউনিট ধরেন 48,000 টাকা দিয়ে পারচেস করলেন, আপনার 6,000 টাকা সেভ হইতেছে এটা পারচেস করার কারণে। তার মানে আসলে আপনার খরচ পড়তেছে কত, 42,000 টাকা। তাহলে আপনার জন্য বেনিফিট 6,000 টাকা আপনি কম পড়তেছে পারচেস কস্ট। তো কাজেই ওই ম্যানেজারের ডিসিশনটা, যে যে অ্যাডভাইস দিল সেটা সঠিক। এটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক। এখন আমরা করব রিটেল ইনভেন্টরি সিস্টেম। রিটেল পদ্ধতিটা কি, রিটেল পদ্ধতিতে আপনি দুই ধরনের ভ্যালু পাবেন, একটা কস্ট, আরেকটা হচ্ছে রিটেল। রিটেল প্রাইস বলতে বোঝায় যেখানে প্রফিট যুক্ত থাকে। ধরেন আপনি একটা ইনভেন্টরি 100 টাকা দিয়ে কিনে আনলেন, এটা তো ক্রয় মূল্য, এখানে কিছু আপনি প্রফিট যুক্ত করবেন, প্রফিট যুক্ত করে তারপরে আপনি প্রফিট সহকারে বিক্রি করবেন, এটাকে বলা হয় রিটেল প্রাইস। তো এখানে দুই ধরনের দেখেন প্রশ্নে দেওয়া রয়েছে, একটা কস্ট প্রাইস, একটা রিটেল প্রাইস। এই রিটেল প্রাইসকে অনেক সময় প্রশ্নে সেলস প্রাইসও দেওয়া থাকতে পারে একই জিনিস। রিটেল না লিখে সেলসও লিখতে পারে, কারণ আমরা তো সেল করি কি, কষ্টের সাথে প্রফিট যুক্ত করি তো বিক্রি করি। তো সেল প্রাইসও থাকতে পারে, একই বিষয়। তো এখানে দেখেন প্রশ্নটা, প্রেজেন্টেড ভ্যালু ইনফরমেশন ইজ রিলেটেড টু কিরণ কোম্পানি, নিচের তথ্যগুলো কিরণ কোম্পানির সাথে যুক্ত। বিগিনিং ইনভেন্টরি, নেট পারচেস, নেট মার্কআপ, নেট মার্কডাউন, এগুলো দেওয়া রয়েছে, নেট সেল। এতে বলা হয়েছে কম্পিউট দ্য এন্ডিং ইনভেন্টরি অ্যাট রিটেল, এই রিটেলের এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করেন। তো এইগুলাকে আগে বুঝাই, বিগিনিং ইনভেন্টরি তো মানে বুঝতেছেন গত বছরের যেটা ক্লোজিং সেটাই বছরের বিগিনিং। নেট পারচেস মানে পারচেস থেকে পারচেস রিটার্ন বাদ দেওয়ার পরে যেটা রয়েছে সেটা নেট পারচেস। এখন মার্কআপটা কি, মার্কআপ বলতে বোঝায়, ধরেন আপনি কোনো একটা ইনভেন্টরি 100 টাকা দিয়ে পারচেস করলেন,
এটাকে কি বলে? পারচেস কস্ট। এটা হচ্ছে পারচেস কস্ট। এখানে আপনি প্রফিট যুক্ত করবেন, যেটাকে আমরা নর্মাল প্রফিট বলি, মানে আপনি যেটা প্রত্যাশা করেন। নর্মাল প্রফিট, ধরেন আপনি 20 টাকা প্রফিট অর্জন করতে চান, তাহলে কত টাকা দিয়ে সেল করবেন? 120 টাকা। এটাকে বলা হয় সেল প্রাইস। 100 টাকা দিয়ে পারচেস করে 20 টাকা প্রফিট করবেন, তার মানে সেল করবেন 120 টাকা দিয়ে। এখন আপনি দেখতেছেন যে হ্যাঁ, ভালোই বিক্রি হইতেছে আপনার 120 টাকা দিয়ে, মানে অনেক কাস্টমারই কিনতেছে। তখন তো আপনি আরো দাম বাড়ায় দিবেন যখন দেখবেন আপনার প্রোডাক্ট অনেক বিক্রি হইতেছে। এখন আপনি আরো বাড়ায় দিলেন দাম, ধরেন আপনি 50 টাকা বাড়ায় দিলেন, আরো প্রফিট। তার মানে এখন বিক্রি করবেন কত টাকা দিয়ে? 170 টাকা দিয়ে। এটাকে বলা হয় মার্কআপ। মার্কআপ। এই নর্মাল প্রফিটের থেকে যখন আপনি বেশি প্রফিট করতেছেন, অতিরিক্ত প্রফিট করতেছেন, এটাকে বলে মার্কআপ। আপনি টার্গেটের থেকে বেশি করতেছেন, আপনি আরো 50 টাকা বাড়ায় দিলেন, এটাকে বলে মার্কআপ। মার্কআপ কোনটা? ওই 50 টাকা। এটাকে বলা হয় মার্কআপ। এই 50 টাকা, তার মানে এখন সেলিং প্রাইস কত? 170 টাকা। এখন আপনি দেখতেছেন কাস্টমার কমে গেছে, বেশি প্রফিট করতে যেয়ে বেশি দাম বাড়ায় ফেলেন, এখন আর কাস্টমার কিনতেছে না। তখন আপনি তো আবার প্রফিটের পরিমাণ কমায় দিবেন। এখন আপনি 60 টাকা কমালেন। আমরা মার্কআপ ক্যান্সেলেশন এখানে বলবো। মার্কআপ ক্যান্সেলেশন 50 টাকা। এই যতটুকু মার্কআপ করলেন, এতটুকু পর্যন্ত যেটা কমাবেন, এটা বলে মার্কআপ ক্যান্সেলেশন। এটা লিমিট এই মার্কআপ পর্যন্ত, এর এতটুকু পর্যন্ত লিমিট। আপনি যদি 40 টাকা কমাইতেন, সেটাও মার্কআপ ক্যান্সেলেশন। 50 টাকা কমালে সেটা মার্কআপ ক্যান্সেলেশন। আপনি মার্কআপ করেছিলেন 50 টাকা, এতটুকু পর্যন্ত আপনার মার্কআপ ক্যান্সেলেশন। আপনি তো এখন কমালেন 60 টাকা, আরো 10 টাকা বেশি কমালেন, ওই 10 টাকার নাম হবে মার্কডাউন। ওই 10 টাকার নাম মার্কডাউন। টোটাল 60 টাকা কমালেন, দেখেন। মার্কআপ ক্যান্সেলেশন হচ্ছে 50 টাকা, মার্কডাউন হচ্ছে 10 টাকা। মানে আপনি যখন মার্কআপের নিচে চলে যাবেন, এটাকে বলা হয় মার্কডাউন। এখন সেলিং প্রাইস কত? 110 টাকা। মার্কআপের নিচে চলে গেলে সেটা বলে মার্কডাউন। এখন দেখতেছেন কাস্টমার অনেক বেড়ে গেছে, এখন আবার দাম বাড়াবেন। ধরলাম এখন আপনি আরো 5 টাকা প্রফিট বাড়াবেন, এটাকে বলা হয় মার্কডাউন ক্যান্সেলেশন। মার্কডাউন ক্যান্সেলেশন। আবার 5 টাকা বাড়ায় দিলেন, দাম এখন হচ্ছে 115 টাকা। এটা হচ্ছে সেলিং প্রাইস। যতটুকু মার্কডাউন করলেন করলেন এর থেকে বাড়ালে, মানে এতটুকু পর্যন্ত হচ্ছে মার্কডাউন ক্যান্সেলেশন। আপনি যদি এখানে আবার 15 টাকা বাড়াতেন, ওই 10 টাকা হয়তো মার্কডাউন ক্যান্সেলেশন, 5 টাকা হয়তো আবার মার্কআপ। তার মানে যতটুকু মার্কআপ করলেন ততটুকু পর্যন্ত কমালে হয় মার্ক আপ ক্যান্সেলেশন, এর নিচে চলে গেলে মার্কডাউন। আবার যতটুকু মার্কডাউন করলেন এতটুকু পর্যন্ত যদি আবার বাড়ান, এটা বলে মার্কডাউন ক্যান্সেলেশন। এর উপরে চলে গেলে আবার মার্কআপ। তো আপনি পরীক্ষা হলে এত কিছু মনে রাখা লাগবে না, এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে বাস্তবে কাজটা হচ্ছে এরকম। তো এখানে দেখেন প্রশ্ন এগুলো দেওয়া রয়েছে। নেট মার্কআপ, নেট মার্কডাউন। নেট মার্কআপ মানে এখানে মার্কআপ থেকে মার্কআপ ক্যান্সেলেশনটা মাইনাস করা রয়েছে, এটাকে বলে নেট মার্কআপ। আর নেট মার্কডাউন মানে মার্কডাউন থেকে মার্কডাউন ক্যান্সেলেশন মাইনাস করা রয়েছে। তো এই ভ্যালুগুলো দেওয়া রয়েছে। এখন বলা রয়েছে আপনি এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করেন অ্যাট রিটেল। এই রিটেলের, তো আমরা করি। আপনি করবেন কি? দুইটা কলাম করবেন, একটা কস্টের একটা রিটেলের। তো আমরা করলাম একটা কলামের একটা
করলাম কস্টে একটা রিটেলে। তো দেখেন আমরা কিভাবে এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করি, ওই যে আরেকটা করলাম, বিগিনিং ইনভেন্টরির সাথে নেট পারচেজ যোগ করি। তো মানে মেইন ফরম্যাটটা কি ছিল, বিগিনিং ইনভেন্টরির সাথে নেট পারচেজ যোগ করলে আমরা পাই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। আরেকটু আগে যে পিরিয়ডিক মেথড করলাম, তো ওইখান থেকে আমরা যদি সেলসটাকে মাইনাস করি তাহলে পাবো এন্ডিং ইনভেন্টরি। ধরেন আপনার নিকট ছিল 100 টাকা, আপনি 100 টাকার ইনভেন্টরি ছিল, আপনি 20 টাকার ইনভেন্টরি সেল করে দিলেন, আর আছে হাতে কতটুকু, 80 টাকার ইনভেন্টরি। তা আপনার নিকট ছিল 100 টাকার ইনভেন্টরি, এর মধ্যে 20 টাকার ইনভেন্টরি সেল করলেন, তো অবশিষ্ট রয়েছে 80 টাকার ইনভেন্টরি। তার মানে আমরা টোটাল ইনভেন্টরি থেকে যদি সেলসটাকে মাইনাস করি আমরা এন্ডিং ইনভেন্টরি পাই। তো আমরা এভাবেই এজন্য নির্ণয় করছি। বিগিনিং ইনভেন্টরি, কস্টেরটা কস্টের ঘরে বসালাম, রিটেলটা রিটেল ঘরে, প্রশ্নে দেওয়া রয়েছে কস্ট 58,000, রিটেল 1 লক্ষ। তারপরে যোগ করলাম নেট পারচেস, কস্টেরটা কস্টের ঘরে, রিটেলটা রিটেল ঘরে। তারপর আমরা যোগ করব নেট মার্কআপ। মার্কআপ মানে ওই যে প্রফিটের অংশটুকু, এই মার্কআপ। মার্কআপ সবসময় রিটেল প্রাইসে থাকবে, কস্ট প্রাইসে পাবেন না। কারণ কি, কস্টের মধ্যে কখনো প্রফিট যুক্ত থাকে না, প্রফিট থাকেই রিটেলের মধ্যে, রিটেল প্রাইসে। এই জন্য কস্ট প্রাইসে কখনো মার্কআপ মার্কডাউন এগুলো পাবেন না, কারণ প্রফিট লস এগুলা কখনো কষ্টের সাথে থাকে না। তো দেখেন আমরা মার্কআপ যোগ করলাম, তার মানে পেলাম গুডস অ্যাভেলেবল ফর সেল। এখানে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল এটা লিখে দেই, কারণ এখানে দুই ধরনের গুডস রয়েছে, একটা কস্ট প্রাইসে, একটা রিটেল প্রাইসে। আপনি যদি এখানে লেখেন কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এটা তো কস্ট অফ গুডস না, এটা তো রিটেল প্রাইস, এটা তো হচ্ছে প্রফিট সহকারে। এই জন্য শুধু লিখবেন গুডস অ্যাভেলেবল ফর সেল। কস্টেরটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, আর এটা হচ্ছে রিটেল প্রাইস অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তো আমরা এখান থেকে আবার নেট মার্কডাউন মাইনাস করব। মার্কডাউন মানে আমরা যে সেল প্রাইস থেকে আবার আরো কমাচ্ছি ভ্যালু, মার্কডাউন মাইনাস করবো আর নেট সেল মাইনাস করবো, তাহলে পেলাম এন্ডিং ইনভেন্টরি। তো এটা আপনাকে নির্ণয় করতে বললো। বিতে বললো কম্পিউট কস্ট টু রিটেল পার্সেন্টেজ আন্ডার দ্য ফলোইং কন্ডিশন, নিচের শর্তগুলোর সাহায্যে কস্ট টু রিটেল পার্সেন্টেজ নির্ণয় করেন। কস্ট টু রিটেল পার্সেন্টেজ মানে আপনি যেটা বিক্রি করছেন সেটার কত পার্সেন্ট কস্ট, এটা বলে কস্ট টু রিটেল পার্সেন্ট। যা বিক্রি করছেন তার খরচ কতটুকু, কত পার্সেন্ট, এটা বলে কস্ট টু রিটেল পার্সেন্ট। তো দেখেন প্রথম বলা হলো এক্সক্লুডিং বোথ মার্কআপ অ্যান্ড মার্কডাউন। মার্কআপ মার্কডাউন দুইটাকেই এক্সক্লুড করেন। তো কস্ট টু রিটেল পার্সেন্টেজের সূত্রটা কি, কস্ট প্রাইস যাবে উপরে, রিটেল প্রাইস যাবে নিচে, এটা হচ্ছে কস্ট টু রিটেল। এভাবে লিখবেন, এই যে কস্ট টু রিটেল, এটা মাঝখানে ভাগ চিহ্ন বসান, কস্ট টু রিটেল। তো কস্ট যাবে উপরে, রিটেল প্রাইস যাবে নিচে, এটি হচ্ছে সূত্রটা। কস্ট প্রাইসকে উপরে দিবেন, রিটেল প্রাইসকে নিচে। তো দেখেন কস্ট প্রাইস কত এখানে, ওই যে 1,80,000, ওই যে টোটাল কত বের করলাম আমরা, 1,80,000। আর রিটেল প্রাইস কত, 3,20,000। তো বসালাম নিচে 3,20,000। এখন এখানে আপনাকে কন্ডিশন দেওয়া ছিল মার্কআপ মার্কডাউন দুইটাকেই এক্সক্লুড করবেন, মানে দুইটাকে কনসিডার করবেন না। এই যে এক্সক্লুড বোথ মার্কআপ এন্ড মার্কডাউন, মানে মার্কআপ মার্কডাউন একটাকেও কনসিডার করবেন না। তো আমরা এখানে 1,80,000 টাকা, এটার মধ্যে দেখেন মার্কআপও নাই, মার্কডাউন নাই, তার মানে এটা ঠিক আছে। এই যে এখানে মার্কআপও তো নাই, মার্কডাউন নাই, তার মানে এই প্রাইসটা ঠিক আছে, এখানে আমরা কোনোটা কনসিডার করি নাই। আর কস্ট প্রাইসের সাথে কখনো মার্কআপ মার্কডাউন থাকে না, কারণ লাভ লস রিটেল প্রাইসে থাকে। তো কাজে কস্ট প্রাইসে কখনো লাভ মানে মার্কআপ মার্কডাউন পাবেন না। তো এটা 1,80,000 টাকা, এই জন্য সবগুলোর ক্ষেত্রে দেখেন 1,80,000 টাকা সব পদ্ধতিতে, কারণ কস্ট প্রাইসে কখনো লাভ লস থাকে না। রিটেল প্রাইসের ক্ষেত্রে লাভ লস থাকে। তো রিটেল প্রাইসটা
এখানে দেখেন এই 3,20,000 যে বসালাম, এখানে কিন্তু মার্কআপ যোগ করা আছে 20,000 টাকা। এই 20,000 টাকা কিন্তু যোগ করা আছে, তাই এটাকে আমরা মাইনাস করে দিলাম। যেহেতু বললো আপনি মার্কআপ মার্কডাউন কোনোটা এখানে কনসিডার করবেন না, এখানে কিন্তু এই 3,20,000-এর মধ্যে কিন্তু মার্কডাউনটা নাই, কারণ মার্কডাউন এর নিচে 20,000 কিন্তু যোগ হয়ে আছে, তাই এটাকে সরাই দিলাম। তার মানে 3 লক্ষ টাকা বসালাম। যেহেতু আপনাকে বললো মার্কআপ মার্কডাউন দুইটাকেই কনসিডার করবেন না, তার মানে 60%। তার মানে 60% কথার মানে কি, আপনি যদি 100 টাকার কিছু বিক্রয় করেন, এখানে 60 টাকা হচ্ছে কস্ট, এটাকে বলে কস্ট রিটেল পার্সেন্টেজ। আপনি 100 টাকা দিয়ে কিছু বিক্রি করলে 60% হচ্ছে কস্ট। 2 নম্বরে বলা রয়েছে এক্সক্লুডিং মার্কআপ ইনক্লুডিং মার্কডাউন। আপনি মার্কআপটাকে কনসিডার করবেন না, কিন্তু মার্কডাউনটাকে কনসিডার করবেন। তাই দেখেন, যেহেতু বললো মার্কআপটাকে কনসিডার করবেন না, এই 3,20,000 টাকার মধ্যে তো ওই যে মার্কআপ 20,000 যোগ করা রয়েছে, তাই এটাকে মাইনাস করে সরা দিলাম, যেহেতু বললো এটা কনসিডার করবেন না। এখন বললো মার্কডাউনটাকে কনসিডার করেন, ইনক্লুড করেন মার্কডাউনকে। তো মার্কডাউনকে ইনক্লুড করেন মানে মার্কডাউনকে যোগ করেন, এটা না, মানে মার্কডাউনটাকে কনসিডার করবেন। তো মার্কডাউন মানে কি, আপনি প্রফিটকে কমাচ্ছেন, তাই 30,000 টাকা মাইনাস করে দিলাম, এই জন্য মাইনাস করলাম 30,000। বললো মার্কডাউনটাকে ইনক্লুড করেন, ইনক্লুড মানে যোগ করেন না, ইনক্লুড মানে এটাকে কনসিডার করেন। তো মার্কডাউন কি, প্রফিটকে কমায় দেওয়া, তাই দেখেন আমরা মাইনাস করে দিলাম। তার মানে 67%। তার মানে আপনি এখন যদি 100 টাকার কিছু বিক্রি করেন, 67 টাকা কস্ট। 3 নম্বরে বলা রয়েছে ইনক্লুডিং মার্কআপ বাট এক্সক্লুডিং মার্কডাউন। আপনি মার্ক আপটাকে কনসিডার করেন, মার্কডাউনটাকে কনসিডার করবেন না। তাই দেখেন এখানে আমরা এই যে মার্কআপ সহ নিলাম, ওই যে 3,20,000, এর মধ্যে 20,000 টাকা রয়েছে মার্কআপ, আর মার্কডাউন এটার মধ্যে নাই। তার মানে এই 3,20,000 টাকাই বলা রয়েছে মার্ক আপটাকে কনসিডার করেন, মার্কডাউনকে কনসিডার করবেন না। তারপরে 4 নম্বরে রয়েছে ইনক্লুড বোথ মার্কআপ অ্যান্ড মার্কডাউন, মানে দুইটাকেই কনসিডার করেন, মার্কআপ মার্কডাউন দুইটাই কনসিডার করেন। তাই দেখেন 3,20,000 থেকে আমরা 30,000 মাইনাস করলাম, কারণ 3,20,000-এর মধ্যে মার্কআপটা যোগ করা রয়েছে এই যে 20,000 টাকা, তার মানে এটা ইনক্লুড করা রয়েছে। আর 30,000 টাকা তো মাইনাস করা নাই, তার মানে এটা তো ইনক্লুড করা নাই, তাই এটাকে আমরা মাইনাস করে দিলাম, 30,000 টাকা মাইনাস করলাম। তো এখন পেলাম 62%। তো এইগুলো বি এর অ্যান্সার। সিতে বলা রয়েছে হুইচ অফ দ্য মেথডস ইন বি অ্যাবভ ইজ ইউজড ইন দ্য কনভেনশনাল রিটেল মেথড। এই কনভেনশনাল রিটেল পদ্ধতিতে কোনটা ব্যবহার হয়। এখানে তো বিতে যে আমরা 4 ধরনের পার্সেন্টেজ নির্ণয় করলাম, কোন পার্সেন্টেজটা ব্যবহার হয় এই রিটেল ইনভেন্টরি পদ্ধতিতে। তো রিটেল ইনভেন্টরি পদ্ধতিতে এটা ব্যবহার হয়, এই যে বলাই রয়েছে মেথড 3 নম্বরটা, ইনক্লুডিং মার্কআপ বাট এক্সক্লুডিং মার্কডাউন। এটা হচ্ছে রিটেল ইনভেন্টরিতে ব্যবহার হয়। আমরা মার্ক আপটাকে কনসিডার করি, মার্কডাউনটাকে কনসিডার করি না। তারপরে বলা রইলো কম্পিউট এন্ডিং ইনভেন্টরি অ্যাট কস্ট, এন্ডিং ইনভেন্টরি অ্যাট কস্ট নির্ণয় করেন। তো এখন আমরা এন্ডিং ইনভেন্টরি কস্ট নির্ণয় করব কিভাবে। দেখেন আমরা কস্ট পেলাম, আমাদের নিকট 1,80,000 টাকা ইনভেন্টরি রয়েছে। এখন এখান থেকে যদি আমরা সেলস মাইনাস করতাম, তাহলে তো আমরা এন্ডিং ইনভেন্টরি পেয়ে যেতাম, কিন্তু কস্ট প্রাইসে কখনো সেল পাবেন না, কাজে মাইনাস করবেন কিভাবে, কারণ আপনি কখনো তো কস্ট প্রাইসে কেউ সেল করে না। আপনি যখন কোনো কিছু বিক্রি করবেন, আপনি তো অবশ্যই লাভে বিক্রি করবেন, আপনি তো কষ্টে বিক্রি করার জন্য ব্যবসা করতেছেন না। তো কাজে কখনো কস্ট প্রাইসে সেল পাবেন না। তাহলে আমরা এখন কিভাবে এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করব, ওই যে আমরা কস্ট টু রিটেল পার্সেন্টেজ এটা সাহায্যে নির্ণয় করি। আপনি 1,04,000 টাকার ইনভেন্টরি হাতে রয়েছে, এটা তো রিটেল প্রাইসে, মানে এটা তো প্রফিট সহ। তো এর কত পার্সেন্ট কস্ট আমরা নির্ণয় করলাম, এই যে আমরা নির্ণয় করলাম কস্ট টু রিটেল পার্সেন্টেজ 56%, মানে আপনি 100 টাকা যদি বিক্রি করেন এর 56 টাকা কস্ট। তার মানে যদি ওই 1,04,000 টাকা যদি বিক্রয় মূল্য হয়, এর কস্ট কত, ওই যে 1,04,000 পূরণ 56%, তার মানে এটার কস্ট হচ্ছে 58,240। এটি হচ্ছে অ্যান্সার, এই যে এন্ডিং ইনভেন্টরি কস্ট 1,04,000 56%। তার মানে 1,04,000 যদি বিক্রয় মূল্য হয়,
এর কস্ট হচ্ছে 58,240 টাকা। তো আমরা কেন এই পার্সেন্টেজ নিলাম? আরও তো পার্সেন্টেজ ছিল, ওই যে রিটেল ইনভেন্টরি মেথড এই পার্সেন্টেজটা ব্যবহার করে, ওই যে ইনক্লুডিং মার্কআপ এক্সক্লুডিং মার্কডাউন। তো ওই পদ্ধতিতে আমরা পেলাম 56%, তাই এটা নিলাম। তো এটা দেখবেন ইম্পর্টেন্ট হচ্ছে বেশি এটা, রিটেল ইনভেন্টরি আসলে এই অঙ্কটা পারলে পরীক্ষা যেটা আসবে পারবেন। ইউ হ্যাভ বিন নোটিফাইড দ্যাট অ্যাগ্রো বাজার ইউজেস দ্য কনভেনশনাল রিটেল ইনভেন্টরি মেথড। আপনি জান মানে ইনফর্ম হলেন যে অ্যাগ্রো বাজার কনভেনশনাল রিটেল ইনভেন্টরি পদ্ধতি ব্যবহার করে। নাম হচ্ছে রিটেল ইনভেন্টরি মেথড, সম্পূর্ণ নাম হচ্ছে কনভেনশনাল রিটেল ইনভেন্টরি মেথড। কনভেনশনাল মানে এটা হচ্ছে পুরাতন পদ্ধতি, তাই এটাকে বলা হয় কনভেনশনাল মেথড। তো এই পদ্ধতিটা হচ্ছে অনেক পুরাতন মেথড, যেহেতু এটা আধুনিক মেথড না, তাই এটাকে বলা হয় কনভেনশনাল মেথড, মানে প্রাচীন পদ্ধতি। তো এখানে দেখেন দেওয়া রয়েছে সেলস, মার্কআপ, মার্কআপ ক্যান্সেলেশন, মার্কডাউন, এগুলো দেওয়া রয়েছে। তো আপনাকে বলা রয়েছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি অ্যাট রিটেল প্রাইস। রিটেল প্রাইসে এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করেন, একটু আগে অঙ্কটার মতোই। তো আমরা বসালাম ওই যে একটা কস্টের কলাম, একটা রিটেল কলাম। তো বিগিনিং ইনভেন্টরি প্রশ্নে দেওয়া রয়েছে কস্টেরটা কস্টে করে, রিটেলটা রিটেল করে, তারপরে নেট পারচেস, পারচেস থেকে পারচেস রিটার্ন বাদ দিয়ে বসাবেন। নোট ওয়ানে ক্যালকুলেশন করে দেখালাম। পারচেসের থেকে পারচেস ডিসকাউন্ট বাদ দিলাম, ট্রান্সপোর্টেশন ইন যোগ করলাম, নেট পারচেস বসালাম, মানে পরিবহন খরচ যোগ করলাম। পারচেস রিটার্ন থাকলে মাইনাস করবেন, ডিসকাউন্ট থাকলে মাইনাস করবেন। তারপর হচ্ছে অ্যাবনর্মাল শর্টেজ, অ্যাবনর্মাল লস থাকতে পারে বা অ্যাবনর্মাল স্পয়েলেজ থাকতে পারে, শর্টেজ থাকতে পারে। শর্টেজের আরেকটি ইংরেজি হচ্ছে স্পয়েলেজ, অ্যাবনর্মাল স্পয়েলেজ। তা আপনাদের এত ক্রিটিক্যাল আসে না, আরো সহজ করে দেয়, যেমন এই পয়েন্টগুলো দেয় না অ্যাবনর্মাল স্পয়েলেজ। বাইচান্স যদি দেয় কিভাবে করবেন সেটা দেখাচ্ছি আর কি। যেই যে আইটেমগুলো আছে, তো সেগুলো দিয়ে দেখাচ্ছি যেগুলো থাকতে পারে। অ্যাবনর্মাল লস বলা থাকতে পারে, অথবা অ্যাবনর্মাল শর্টেজ, অথবা অ্যাবনর্মাল স্পয়েলেজ। মানে কিছু কিছু লস রয়েছে যেগুলোর উপর আমাদের হাত নাই, ওগুলোকে বলে নর্মাল লস। মানে আপনি যতই সাবধানতা অবলম্বন করেন ওই লস হবেই, ওইটাকে বলে নর্মাল লস। যেমন প্রাকৃতিক দুর্যোগে কিছু লস হতে পারে, যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। তারপরে যেমন আপনি যদি কোনো, ধরেন তরল পদার্থকে যদি আপনি গরম করেন, গরম করে যদি আবার ঠান্ডা করেন, দেখবেন আপনার কিছু তরল কমে গেল, কারণ কিছু তো বাষ্প হয়ে চলে যায়। এগুলো হচ্ছে নর্মাল লস বা নর্মাল শর্টেজ। যেমন এই যেখানে দেওয়া রয়েছে নর্মাল শর্টেজ। আপনি কোনো তরলকে যদি গরম করে আবার ঠান্ডা করেন, দেখবেন কিছু তরল কমে গেল, কিছু বাষ্প হয়ে চলে যায়। তো এগুলো হচ্ছে নর্মাল শর্টেজ। আপনি যতই সাবধানতা অবলম্বন করেন এখানে কিছু শর্ট হবেই। আর যেটা হচ্ছে আমাদের অসাবধানতার কারণে হয় সেটা হচ্ছে অ্যাবনর্মাল শর্টেজ বা অ্যাবনর্মাল লস। তখন আপনার হাত থেকে পড়ে কিছু ভেঙে গেল, তো এটা তো আপনি সাবধানতা অবলম্বন করলে তো হাত থেকে পড়ার কথা ছিল না। এগুলো হচ্ছে অ্যাবনর্মাল শর্টেজ। তো অ্যাবনর্মাল শর্টেজটা আমরা করি কি, এই গুডস অ্যাভেলেবল ফর সেল যে নির্ণয় করি এর আগে নিয়ে আসি অ্যাবনর্মাল শর্টেজটা, গুডস অ্যাভেলেবল ফর সেলের আগে আনি। আর নর্মাল শর্টেজটাকে আনি গুডস অ্যাভেলেবল ফর সেল এটার নিচে। এই জিনিসটা মনে রাখবেন, নর্মাল শর্টেজ বা নর্মাল লস, নর্মাল স্পেলেস, এটা আনি গুডস অ্যাভেলেবল ফর সেল এটার নিচে, আর অ্যাবনর্মালটাকে আনি এর উপরে। তো এখানে দুই ধরনেরটাই দিলাম। নর্মাল শর্টেজ এটার ব্যবহার দেখার জন্য যে কোনটা কোথায় যায়, তাই এখানে নর্মাল শর্টেজও দিলাম, অ্যাবনর্মাল শর্টেজও দিলাম। তো যেহেতু শর্টেজ মানে লস, তো আমরা দেখেন মাইনাস করলাম। তারপর হচ্ছে আমরা এখানে নেট মার্কআপ যোগ করলাম, ওই আরেকটু আগের অঙ্কটার মতোই। মার্কআপ আমরা এখানে নোট টুতে ক্যালকুলেশন করে নিলাম, মার্কআপ থেকে মার্কআপ ক্যান্সেলেশন বাদ দিয়ে নেট মার্কআপ নির্ণয় করলাম। আরেকটু আগে অঙ্কে নেট মার্কআপ দেওয়া ছিল, তাই ওখানে মাইনাস করার কিছু ছিল না। এখানে মার্কআপ আর মার্কআপ ক্যান্সেলেশন আলাদা করে দেওয়া রয়েছে, তাই আমরা মাইনাস করে নিলাম। মার্কআপ দেওয়া রয়েছে 29,000, মার্কআপ ক্যান্সেলেশন 7,000। তার মানে 29,000 থেকে 7,000 দুই মাইনাস করেন, তাহলে থাকে 22,000। তো এটি হচ্ছে নেট মার্কআপ, তো আমরা যোগ করলাম। এখানে কিন্তু দেখেন মার্কআপের মধ্যে বলে দেওয়া নাই এটা কি কস্ট পাইছে না রিটেল প্রাইস।
তো আপনাকে যদি বলে দেওয়া না থাকে এটা রিটেল প্রাইস হয়, কারণ মার্কআপ মানে কি, এগুলো তো প্রফিট পার্সেন্টেজ, তো প্রফিট যুক্ত থাকে রিটেল প্রাইসে। তাই দেখেন আমরা রিটেল কলামে বসালাম। তো আমরা পেলাম গুডস অ্যাভেলেবল ফর সেল, এখান থেকে নেট মার্কডাউন বাদ দিলাম, মানে মার্কডাউন থেকে মার্কডাউন ক্যান্সেলেশন বাদ দিয়ে বসালাম। তারপরে নেট সেল, নর্মাল শর্টেজ বাদ দিয়ে এমপ্লয় ডিসকাউন্ট বাদ দিলাম, তাহলে পেলাম এন্ডিং ইনভেন্টরি এট রিটেল। এমপ্লয় ডিসকাউন্ট মানে অনেক সময় আছে যে প্রতিষ্ঠানের মালামাল বিক্রি হবে ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা যদি কিছু ইনভেন্টরি বা মালামাল পারচেস করে কিছু ডিসকাউন্ট দেওয়া হয়, এটা হচ্ছে এমপ্লয় ডিসকাউন্ট। ধরেন আপনি কোনো একটা অফিসে চাকরি করেন, সেই অফিসেরই যদি কোনো মালামাল আপনি কিনেন, আপনি কিছু ডিসকাউন্ট পাবেন কর্মচারী হিসেবে ওই প্রতিষ্ঠানে, এটা হচ্ছে এমপ্লয় ডিসকাউন্ট। তো এগুলো আমরা ডিসকাউন্ট হিসেবে মাইনাস করি, যেহেতু এগুলো হচ্ছে সেলস ডিসকাউন্ট। তো পেলাম এন্ডিং ইনভেন্টরি অ্যাট রিটেল। বিতে বলা রয়েছে ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি ইউজিং লোয়ার অফ কস্ট মার্কেট। আপনি লোয়ার অফ কস্টার পদ্ধতি ব্যবহার করে, লোয়ার অফ কস্টার মার্কেট পদ্ধতি ব্যবহার করে এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করেন। তার মানে এটা বুঝবেন কস্ট পাইছে। আমরা দেখেন রিটেল প্রাইসে এন্ডিং ইনভেন্টরি পেলাম, এখন নির্ণয় করব কস্ট পাইছে। আপনাকে বললো কস্টর মার্কেটের মধ্যে যেটা ছোট সেটা, তো মার্কেট প্রাইস তো মানে বিক্রয় মূল্য, মানে রিটেল প্রাইস, আর কস্ট প্রাইস তো মানে কস্ট প্রাইস। এই দুইটার মধ্যে সবসময় কস্ট প্রাইসটাই ছোট হবে, কারণ যেহেতু কস্ট প্রাইসের মধ্যে প্রফিট যুক্ত থাকে না, সেজন্য এটাই সবসময় ছোট হবে। তো তার মানে এটা কস্ট প্রাইসেরটা নির্ণয় করতে বলো, যেহেতু রিটেল প্রাইসে প্রফিট যুক্ত থাকে সেটাটা বেশি হবে, কস্ট প্রাইসে প্রফিট থাকে না সেটা কম হবে। তাই আমরা দেখেন ওইটারটা নির্ণয় করছি যে এন্ডিং ইনভেন্টরি ইউজিং লোয়ার অফ কস্ট মার্কেট। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করবো, যেহেতু কস্ট প্রাইসে কখনো সেলস দেওয়া থাকে না, তো এন্ডিং ইনভেন্টরি কিভাবে নির্ণয় করি, ওই যে আমরা কস্ট টু রিটেল রেশিও এটা বের করে নিই। উপরে হচ্ছে কস্ট প্রাইস, নিচে রিটেল প্রাইস। কস্ট প্রাইস কত, 1,10,800 বসালাম। আর রিটেল প্রাইস কোনটা, ওই যে ইনক্লুডিং মার্কআপ এক্সক্লুডিং মার্কডাউন, মানে মার্কআপ সহটা নিতে হয়। এই যে মার্কআপ সহ, এই যে মার্কআপ মার্কআপ সহটা কত, 1,90,800। তো আমরা এটা নিই, তো হচ্ছে 58%। তার মানে 1,19,000 টাকা যেটা রিটেল প্রাইস, এটা কস্ট কত, 69,020 টাকা। তার মানে দেখেন আপনার হাতে রয়েছে 1,19,000 টাকা ইনভেন্টরি, এটা হচ্ছে রিটেল প্রাইসে। তো কস্ট প্রাইসে কত এটা, 69,020 টাকা। তার মানে এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি এর কস্ট। অনেক সময় আপনাকে প্রশ্ন এভাবে নির্দিষ্ট করে বলে না, বলা থাকে কম্পিউট ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি। এখানে যেরকম নির্দিষ্ট করে বলা রিটেল প্রাইসে নির্ণয় করেন, এভাবে বলে না। বলা থাকতে পারে কম্পিউট ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করে। তখন করবেন কি, আপনি দুইটাই নির্ণয় করবেন, রিটেল প্রাইসও কস্ট প্রাইসও। এখানে যেরকম আমরা রিটেল প্রাইসও নির্ণয় করলাম, কস্ট প্রাইসও, তখন এতটুকু অঙ্ক করে দিয়ে আসবেন। দুইটাই করে আসবেন, যখন আপনাকে নির্দিষ্ট করে বলবে না যে আপনি রিটেল প্রাইসে বা কস্ট প্রাইসে নির্ণয় করেন। যদি বড় এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করেন তখন দুইটাই নির্ণয় করবেন, রিটেল প্রাইস কস্ট প্রাইস। তবে সিতে বলা রয়েছে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করেন বেসড অন রিকোয়ারমেন্ট বি। বি এর উপর ভিত্তি করে আপনি কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করেন। তো কস্ট অফ গুডস সোল্ড আমরা কিভাবে নির্ণয় করবো, ওই যে আমাদের নিকট মালামাল ছিল 1,10,800 টাকার, এখন আমাদের নিকট মালামাল রয়েছে 69,020 টাকা, ওই যে এন্ডিং ইউনিট রয়েছে। এত তার মানে কতটুকু আমরা সেল করলাম, 41,780। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আমাদের নিকট ছিল 1,10,800 টাকার মালামাল, ওই যে আমরা জানি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এখান থেকে এন্ডিং ইনভেন্টরি মাইনাস করলে আমরা পাই কস্ট অফ গুডস সোল্ড। ডিতে বলা রয়েছে গ্রস প্রফিট নির্ণয় করেন, গ্রস মার্জিন। তো আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে তো পাই গ্রস প্রফিট। তো এই যে সেলস কত আমরা বের করলাম, 50,000 টাকা। তো 50,000 টাকাতে আমরা কস্ট অফ গুডস সোল্ড 41,780 মাইনাস করলাম, তাহলে গ্রস প্রফিট পেলাম 8,220 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। এখানে অঙ্ক দেওয়া রয়েছে 14টা, এই 14টা দেখেন।